অনুষ্ঠিত হবে আমরা আশা করছি, এবং বিএনপির দলের পক্ষ থেকে বলা হচ্ছে এটি হচ্ছে একটি বিগ পলিটিক্যাল ইভেন্ট, এবং গত জুলাই আন্দোলন পরবর্তী যতগুলো রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে তার মধ্যে এটাকে সবচেয়ে বড় একটি পলিটিক্যাল ইভেন্ট বলা চলে। এই বৈঠকটিকে নিয়ে অনেক রকমের ঘোরচাল পাকানোর চেষ্টা এখনো চলছে। বৈঠকটি যেন সফল না হয়, এবং আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন আমরা বলছি যে এই বৈঠকটি অনেকের বাড়া ভাতে ছাই দিয়ে দেবে। অনেকে অনেক রকম পরিকল্পনা করে গোঁফে তা দিচ্ছিল, সেই গোঁফের তা ছুটে যাবে যদি সফলভাবে এই বৈঠকটি সম্পন্ন হয়। এখনো শেষ মুহূর্তেও এই বৈঠককে বাগড়া দেওয়ার চেষ্টা চলছে। তো এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং রাজনৈতিক বিশ্লেষক মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুমন ভাই, আপনি জানেন যে ডক্টর ইউনূসের লন্ডন সফরের আগে দিয়ে আমাদের উপদেষ্টা পরিষদের একজন তার বিশেষ উদ্যোগে বা আগ্রহে তিনি তারেক রহমান সাহেবের কাছে প্রপোজালটি দেন। পরে এটি অফিসিয়ালিও প্রপোজালটি দেওয়া হয়, তারেক রহমান সাহেব এটি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, এবং অনেকে কিন্তু এই বৈঠকটাকে মানে নানা রকম ভাবে মানে কি বলবো টেম্পারিং করার চেষ্টা করছেন। এবং আপনি তো আমার সাথে নিশ্চয়ই একমত হবেন যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের এই বৈঠকটা যদি সফলভাবে হয়, তারা যদি কিছু বিষয় ঐক্যমত্যে আসেন, যে নির্বাচন বা রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কিছু বিষয় ঐক্যমত্যে আসেন, তাহলে ডক্টর ইউনূসের পক্ষে অনেক কঠোর সিদ্ধান্ত নেওয়াটাও সহজ হবে। যে দাবিগুলো আমরা করছিলাম যে প্রশাসন ক্লিন করেন, সেনাবাহিনী ক্লিন করেন, এটা ক্লিন করেন, ওইটা ক্লিন করেন, তো এই জায়গাটা কিন্তু বিএনপির কিছু কিছু নেতা, মানে হাতে গোনা কয়েকজন নেতা, তারা কিন্তু ডাবল রোল প্লে করছিল, যেটাও আমরা বলছিলাম। তো সব মিলিয়ে এই বৈঠকটাকে কেন্দ্র করে আপনার পর্যবেক্ষণ কি? আপনি ইন্টারনালি অনেক খোঁজ খবর রাখছিলেন, আপনার কাছ থেকে একটু শুনি আমরা। জি, এই বৈঠকটা আসলে আমি যদি বলি এটা একটা ঐতিহাসিক বৈঠক। এটা কিন্তু অফিসিয়াল কোনো বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক না। এটা জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করবেন, সেই একটা সুযোগ। এটা শুধু তার জনাব তারেক রহমান বা প্রফেসর ইউনূস অথবা বিএনপি বা সরকার তাদের জন্য সুযোগ না, আমাদের বাংলাদেশের ভবিষ্যতের জন্য, মিনিমাম নেক্সট 1 বছরের জন্য আমাদের যে ভবিষ্যৎটা আমরা চিন্তা করতে পারতেছি, সেখানে কিন্তু আমরা অনেক মেঘ দেখতে পাইতেছি না, বিভিন্ন শঙ্কা, বিভিন্ন উদ্বেগ। সেই জায়গাটাতে এই মিটিংটার গুরুত্ব আমি বলবো অপরিসীম। প্রথম যে জিনিস, ধরেন মিটিং এর আগের জায়গায় আসি, বিভিন্ন পক্ষ থেকে, এবং আনফরচুনেটলি একটা জিনিস দেখা যাচ্ছিল যে বিএনপি, আওয়ামী লীগ, ভারত, সেনাবাহিনী সবার সুরটা এক জায়গায় মিলে যাইতেছিল, যেটা আমাদের কাছে অত্যন্ত, বিএনপির কাছে অত্যন্ত বিব্রতকর। যে ডিসেম্বরে ইলেকশন দিতে হবে, আর কোনো সংস্কারের দরকার নাই, যতটুকু হয়েছে সেই বাকি নির্বাচিত সরকার সেই সংস্কার আগায় নিবে, বাট নির্বাচন ডিসেম্বরে। এবং কেউ কেউ বলে ফেলছিলেন যে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচিত সরকার তাদের অভিভাবকের দায়িত্ব নেবেন। তো সেই জায়গা থেকে আমি বলবো এই যেই শঙ্কা বা মেঘ, তারা কি চাচ্ছিলেন বেসিক্যালি, যদি আমি বলি আওয়ামী লীগ, তারা চাচ্ছিল যে বিএনপি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যাতে একসাথে বসে সরাসরি না হইতে পারে, আমরা যেটাকে বলি ম্যারিং আপ। তাহলে সুবিধা কি, বিএনপি আওয়ামী লীগের উপর প্রেশার রাখতে পারবে, ভারত বিএনপির উপর এবং আওয়ামী লীগের উপর তাদের কর্তৃত্ব রাখতে পারবে। তো বাট যখন তারা দেখতেছে যে এই জায়গায় একটা মিলন হয়ে যাইতেছে, তখন কিন্তু তাদের উদ্বেগটা আরো বেড়ে যাইতেছে। দেখেন, ধরেন বিএনপি, আমি খুবই খুশি বেগম খালেদা জিয়া উনি যখন একটা স্পষ্ট নির্দেশনা দিয়ে দিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা প্রফেসর ইউনূসের সাথে তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো কথা বলা যাবে না বা বলা উচিত না যেটাতে দেশের শান্তি বা স্থিতিশীলতা নষ্ট হয়। তার আগ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছিল বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা, ইভেন টু দ্য এক্সটেন্ট বিএনপি স্থায়ী কমিটির একটা সভা শেষে তারা বলে বসলো প্রফেসর ইউনূস সব ভব্যতার সীমা অতিক্রম করেছেন। আরে ভাই, ভব্যতার সীমা অতিক্রম কি? আপনাদের পাপিয়া যে ভাষায় কথা বলে সেটা ভব্যতা? এখন যদি ওইভাবে চলতো যে বিএনপি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে,
সেই ক্ষেত্রে সমস্যাটা কি দেখেন, আমি ধরে নিচ্ছি বিএনপি ইনশাআল্লাহ পাওয়ারে আসবে, নেক্সট ইলেকশন হবে, তো তার আগেই কিন্তু তারা বিশ্ব মঞ্চে আওয়ামী লীগের মতোই নিজেদেরকে ব্র্যান্ডিং করে নিচ্ছে যে তারা প্রফেসর ইউনূসের সম্পর্কে খারাপ কথা বলে, একটা খারাপ সম্পর্ক আছে। তার মানে বৈদেশিক দাতা এবং সহযোগী দেশ যারা আছে তারা কিন্তু বিএনপি পাওয়ারে আসলেও তেমন একটা কনফিডেন্সে নিত না। দেন যদি সংস্কার ছাড়া, প্রয়োজনীয় সংস্কার ছাড়া ডিসেম্বরে ইলেকশন হয়ে যায়, বা আমি এখনো জানি না, বিপদটা কি দেখেন, পুলিশ তার মাজা ভাঙা, সে কিছুই ওইভাবে নির্বাচনে সহিংসতা ঠেকানোর কিছুই করতে পারবে না। আর্মির জনবল সীমিত, তাই তারা ডেপ্লয়েড। তো এখন তো আর বিএনপি জামাত, বিএনপি এনসিপি বা বিএনপি আওয়ামী লীগের নির্বাচনী মানে সংঘাত না। আমরা যেটা ভয় পাচ্ছি, বিএনপির ভিতরেই অনেকগুলা কলা গাছ দাঁড়ায় যাবে, বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় যাবে, সংঘাত বা আমরা যদি বলি সহিংসতা সেখানেই হবে। এবং আমি এটা নিশ্চিত করে আপনাদেরকে বলি, এইবারে কিন্তু আর্মি আর গুলি চালাবে না, পুলিশ গুলি চালাবে না, বিকজ তারা একটা শিক্ষা পাইছে যে গুলি চালালে হয়। তার মানে সহিংসতা চলতে থাকবে, সংস্কার হয় নাই, সে অবস্থায় নির্বাচন একটা সহিংস নির্বাচন, সেই সহিংস নির্বাচনের পরে বিএনপি পাওয়ারে আসবে। তারপরে সংস্কারগুলো যেহেতু হয় নাই, বিএনপি যদি সেই সংস্কারগুলো করতে যায় যেটা তারা বলতেছিল, তখন সমস্যা হবে কি, রাজনৈতিক একটা সরকার যখন সেটা করতে যাবে সেই দায়ভার তারা ওইভাবে সামলাতে পারবে না বা নিতে পারবে না। তখন দেশে একটা গোলযোগ তৈরি হবে, রাজনৈতিক গোলযোগ তৈরি হবে, বা হওয়ার চেষ্টা ভারত সবসময় করে আসছে, সেটা করবে। আওয়ামী লীগের যে লোকজন তারা ভিতরে আছে তারাও করবে। সেই অবস্থায় দাতারাও বিরক্ত হবে, দেশে ইনভেস্টমেন্ট কমে যাবে। সে অবস্থায় কি আপনার মনে হয়, যদি ধরেন ডিসেম্বর ইলেকশন হয় বা হয়তো আগের কথা মতো, সেখানে কি বা সংস্কার ছাড়া ইভেন এপ্রিলেও যদি হয়, বিএনপি সরকার কি আগামী জুন পর্যন্ত সেই পরিস্থিতি সামাল দিয়ে সরকারে টিকে থাকতে পারবে? আমি জাতীয়তাবাদী হিসেবেই বলতেছি, তাদের জন্য কিন্তু সেটা একটা ভয়ের জিনিস হয়ে যেত। সেইটার প্রেক্ষিতে এখন আজকে আগামীকালকে যখন প্রফেসর ইউনূসের সাথে তারেক রহমান দেখা করবেন, সেখানে আমাদের একটা বড় আশা, যেটা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে ঠিক আছে, দুই দিকে একটা ফিল্ড, যে প্রফেসর ইউনূস বলুন যে ঠিক আছে আমরা চেষ্টা করে দেখি ফেব্রুয়ারিতে আনা যায় কিনা ইলেকশন, আর এদিক থেকে বিএনপি প্রতিশ্রুতি দিক যে ঠিক আছে আমরা বাংলাদেশের জনগণের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, বিএনপিরই ভালোর জন্য আমরা মাঠের কোনো আন্দোলনে এখন আর যাব না। সেই একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। তবে সেখানে আরেকটা জিনিস আছে, এই যে ভালো একটা জিনিস সেটা যেহেতু অনেকে মানতেছে না, আমার বিশ্বাস, এবং আপনিও হয়তো সেখানে একমত হবেন, এই মিটিংটা এটা বিএনপি প্রফেসর ইউনূসের মিটিং না, আমি আগেই বলছি। সেক্ষেত্রে প্রফেসর ইউনূস এবং জনাব তারেক রহমান 1-to-1 ওনারা মিটিং করবেন, ওনারা কথা বলবেন। ওইখানে আর কেউ থাকলে যতই ভালো ইচ্ছা থাকুক, মন খুলে কথা বলা, কারো যদি কোনো দোষ হয়ে থাকে, কারো যদি কোনো সমস্যা থাকে, সেটা খুলে বলা, সেটা তৃতীয় বা চতুর্থ কোনো লোকের সামনে বলা ডিফিকাল্ট, যেখানে দুইজন আমাদের ভবিষ্যৎ নেতা জনাব তারেক রহমান এবং আমাদের দুইজন তো এখন বাংলাদেশে সর্বজন শ্রদ্ধেয় নেতা আছেন, প্রফেসর ইউনূস, বেগম খালেদা জিয়া, এটা অনস্বীকার্য। ওনাদের যে চাওয়াটা, সেটা সত্যিকার ভাবে আমরা প্রতিফলন দেখতে পারবো এই মিটিং শেষে। হয়তো বেশি কিছু হবে না, শুধু দেখা হলো, আলহামদুলিল্লাহ, সেটাও অনেক বড় কিছু হবে ইনশাআল্লাহ। না, এবং সুমন ভাই, আমি যেটি আপনি বলছিলেন যে বেগম খালেদা জিয়া দেখেন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ে দলের স্থায়ী কমিটির নেতারা যখন গেছেন, তিনি স্পষ্টভাবে বলেছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে যেন দ্বন্দ্বে কেউ না জড়ায়। এটা কিন্তু দলের বাংলাদেশের ভেতরে এখনো আওয়ামী লীগের যে স্টেক গুলো আছে তাদেরকে শক্তিশালী করছিল, পাশাপাশি ভারতের যারা হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে, যারা হাসিনাকে আবার পুনর্বহাল করতে চায়, তাদেরকেও আপনার এক ধরনের স্পেস দিচ্ছিল। তো বেগম জিয়ার এই সিদ্ধান্তে আমি ওইখানেই, মানে ওনার বাসাতেই যারা উপস্থিত ছিলেন তাদের একজন বলছিলেন যে বেগম জিয়া যখন এই কথাটা বললেন, ওইখানকার অনেকের মুখ কালো হয়ে গেছে আর কি, যে সাড়ে সর্বনাশ, ম্যাডাম তো একেবারে পয়েন্টেড জায়গায় উনি মানে নির্দিষ্ট করেছেন যে এটা করা যাবে না। তো সেই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আপনি জানেন যে আমি গত পরশুদিন একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুকে, যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের এই বৈঠকে তৃতীয় কেউ যেন উপস্থিত না থাকে। এটা গোপনীয়তা এবং যে সাবলীলতা এটাকে ক্ষতিগ্রস্ত করবে। আরে ভাই, বিএনপির এক গ্রুপ দেখলাম ঝাঁপাই পড়ছে আমার উপরে। মানে
অনেকেরই দেখতেছি যে আপনার মানে ঠিক বুঝতে পারছে না অথবা তারা প্রভাবিত হচ্ছে। বিশেষ করে ধরেন ভারত কেন্দ্রিক বিএনপির যেই প্রীতিভাজন যে গোষ্ঠীটা আছে আরকি, স্থায়ী কমিটির ভেতরেও আছে। তারা ধরেন নানাভাবে একটু অপপ্রচারে যাচ্ছে যে আমরা বিএনপির বিপক্ষে কথা বলতেছি। দেখেন, আমরা কিন্তু বলছি ডক্টর ইউনূসকে দিয়ে আমরা একটা প্রপার সংস্কার এবং একটা জায়গায় যেয়ে আমরা নির্বাচন চাই। তো বেগম খালেদা জিয়াও কিন্তু সেই লাইনেই কিন্তু অ্যালাইন করলেন না যে ইউনূস সাহেবকে নিয়ে ডিস্টার্ব করো না। কারণ বেগম জিয়া বলছেন যে ইউনূস চলে গেলে বিকল্প কি? মানে সামনে কি আসলে? মানে তোমরা এটা ভাবতেছো কিনা? নাকি অন্য অন্য পরিকল্পনা? তো সেই জায়গাটায় ধরেন আওয়ামী লীগের এক নেতার এক বক্তব্য শুনলাম। তারা কিন্তু প্রতিদিনই হতাশ হচ্ছেন এবং বেগম জিয়ার এই সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগের স্বপ্ন চুরমার করে দিয়েছে। একেবারে স্বপ্ন চুরমার করে দিয়েছে। ধরেন দেশের ভেতরে কেউ কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগের কথা ভাবছিল, ইনক্লুসিভ ইলেকশন এর কথা ভাবছিল। তো আপনি কি মনে করেন যে এরা এই বৈঠকের পরে তাদের শক্তি কতটুকু কমবে বা তাদের ব্যাপারে আমরা আর কি পদক্ষেপ নিতে পারি? বা কোন, কোন জায়গাটায় এই বৈঠকের পরে ইউনূস সাহেব শক্তিশালীভাবে ভূমিকা রাখতে পারেন বলে আপনি মনে করেন? জি, আপনার মনে আছে কিনা কনক ভাই, ওই যে টিকটিকির লেজের গল্প হুম, আমার ওয়াইফ নিম্মি যেটা আপনার সাথে শেয়ার করছিল, হুম, 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 সেটা হলো গিয়া, ধরেন আওয়ামী লীগ হলো গিয়ে একটা টিকটিকি, সে ধাওয়া খেয়ে পালায় গেছে, লেজটা বাংলাদেশে রেখে ইন্ডিয়াতে পালায় গেছে। হুম, হুম, তো এখন বাংলাদেশে যে লেজটা রেখে গেছে সেটার পার্ট কারা? সেটা হলো যে ধরেন বিভিন্ন ধরনের সাংঘাতিক বা সাংবাদিক যেটা বলেন আপনি, বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতা যারা ভারত প্রেমী, সরকারের সচিবালয় কিছু লোক যারা মনে করে তাদের দুর্নীতির অধিকারের দাবিতে তারা আন্দোলনও করতে পারে, সেনাবাহিনীর কিছু ছোট্ট কিন্তু শক্তিশালী আর ভারতপ্রেমী অংশ বা আর্মি প্রেমী অংশ। এখন এই লেজটা তো লাফাবেই, তারা বডির সাথে জোড়া লাগানোর জন্য আমাদের বাংলাদেশে টিকটিকে যে লেজ ফেলে গেছে, লেজ আছে এটা আপনাকে স্বীকার করতে হবে। এখন সমস্যা হলো ওই লেজের লেজ দেখতে পাইতেছে, যার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির কিছু সদস্য আছে, তারা দেখতে পাইতেছে যে এখন যদি একটা মিল হয়ে যায় তার মানে টিকটিকির নতুন লেজ গজায় যাবে, সেই লেজের আর কোনো ইম্পর্টেন্স থাকবে না। এবং ভারত যে জিনিসটা সব থেকে সর্বতোভাবে চেষ্টা করতেছে, তাদের মিডিয়া, তাদের এখানকার যেই লেজ আছে, হাসিনার লেজ যারা আছে, তো হাসিনা টিকটিকির লেজ হতাশ হবে। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূসের প্রথম অ্যাচিভমেন্ট আমি যেটা বলবো, একই সাথে জাতির প্রথম অ্যাচিভমেন্ট যেটা হলো, আমরা যে একটা সংঘাতের জায়গায়, অবিশ্বাসের জায়গায় ছিলাম, প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং বর্তমান সরকারের, সেই জায়গাতে একটা আস্থার জায়গায় সরকার বিএনপি দুইজনেই আসবে। হুম, হুম, দুই নাম্বার যে জিনিসটা আমাদের এখন যেটা দরকার, দাতা এবং সহযোগী দেশ তারা যখন দেখতে পাবে যে হ্যাঁ এই ধরনের একটা মিটিং হয়েছে যেখানে আমি মনে করি অল্প কিছু পাওয়া সেটাও ইনশাল্লাহ যথেষ্ট হবে, তখন দাতা এবং সহযোগীরা কিন্তু আস্থা পাবে আমাদের উপরে, এবং ইনভেস্টমেন্ট যেটা ফ্লো একটু কমে যাচ্ছিল, স্বীকার করতে অসুবিধা নাই, সেই জায়গাতে নির্বাচনের আগেই, নির্বাচিত সরকার আসার আগেই আমরা সেই কনফিডেন্সের জায়গায় সরকার আসবে। ৩ নাম্বার যেটা হচ্ছে, ধরেন যেটা আমি প্রথমে বলছিলাম, বিএনপির কথাগুলা বা বিএনপির বাংলাদেশের স্থায়ী কমিটিতে বসে থাকা কিছু লোক যারা বলে যে আমরা তো ভারতীয় পণ্য বর্জনের ডাকের সাথে একমত না, আমরা ভারত যদি, মানে এটা আমি সরকার পতনের আগেই বলতেছি, তারা ভারত যদি আমাদেরকে ডাকে আমরা ভারত সফরে গিয়ে সেখানে ভারতের সাথে কথা বলবো, ভারতকে তো ফেলে দেওয়া যাবে না, ভারত আমাদের একটা সব থেকে কাছের প্রতিবেশী, এই ধরনের কথা বলা পার্টি। এবং অবশ্যই যারা ডিসেম্বরে নির্বাচনের জন্য চাপ দিতেছিল বিএনপি বা বিরোধী দলের সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে, সরকারের দূরত্বটার ফায়দা নিতেছিল যে মাঝখান থেকে তারা মধ্যস্বত্বে ভোগী হয়ে তাদের একটা সুবিধার জন্য চেষ্টা করতেছিল, তারা কিন্তু সাইডলাইন্ড হয়ে যাবে। তারা এখন আর বিএনপিকে ওইভাবে অযাচিত প্রেশার দেওয়ার চিন্তা করতে পারবে না। সব থেকে না, শেষের যেটা আমি বলবো, আমাদের রাজনীতিতে ভারত তার প্রভাবের যে শেষ জায়গাটুকু চিন্তা করতেছিল, যে আওয়ামী লীগের যে আওয়ামী টিকটিকির যে লেজটা আছে তাদেরকে সচল করে যতক্ষণ লাফায় তারা ভারতীয় প্রভাব রাখবে, সেই জায়গাতে ভারত কিন্তু এখন অফ হয়ে যাবে। জি। আর জি, আর
যেটা হচ্ছে বেগম জিয়া তো তার সিদ্ধান্ত নিজে থেকে নেন, আমাদের ইনপুটের দরকার হয় না। তবে আমি অত্যন্ত খুশি যে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কিন্তু আমরা যারা চেষ্টা করে যাচ্ছিলাম যে এই জিনিসটা ওনার কাছে পৌঁছানোর জন্য, যে কি ভবিষ্যতে বিএনপির জন্যই সব থেকে বেশি লাভ এই মিটিংটা, উনি সেই সিদ্ধান্ত নিছেন। এবং এই দেখেন এর মধ্য দিয়ে বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে যে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর সেটা তো উনি স্টাবলিশ করলেন। প্রফেসর ইউনূসের সাথে দূরত্ব কমায় আনলেন, যদি বিএনপির কিছু উগ্রবাদী সেই দূরত্ব তৈরি করে থাকে। এবং তারেক রহমান কিন্তু এখন একটা অ্যাকসেপ্টেবল জায়গায় আসছেন, এবং আমরা আশা করি অচিরেই তিনি সুবিধা মতো সময় বাংলাদেশে তার ফেরত আসার পথটাও এইভাবে সুগম হবে। না, ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে নিশ্চয়ই তার নিরাপত্তার যে ইস্যুগুলো নিয়ে আমরা সবাই চিন্তিত, সেই বিষয়গুলো নিশ্চয়ই সলভ হবে। আমরা আশা করি সেই প্রবলেমগুলো সলভ হলে নিশ্চয়ই তিনি দ্রুত ফিরে আসবেন। এবং যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে ধরেন জিয়াউর রহমান যে ভারতের ব্যাপারে জিয়াউর রহমান যেই পজিশনে ছিলেন, যেভাবে তিনি দেশ পরিচালনা করেছেন, ভারত কিন্তু নমনম করছে। কিন্তু মানে হয় না যে ওই বান্দরের ছাড় দিলে মাথায় উঠে নাচে না, তো বান্দরের ছাড় দিয়ে কিছু কিছু নেতা মানে যথেষ্ট ক্ষতি করেছেন বাংলাদেশের। এবং আমি তো বলবো যে ডক্টর ইউনূসকে প্রথম থেকে যে সাপোর্টটা দেওয়া দরকার ছিল, কিছু নেতা বিএনপি শীর্ষ নেতৃত্ব এবং ডক্টর ইউনূসের মাঝখানে নানা রকমের অবস্টেকল তৈরি করে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করেছিলেন, যার জন্য ধরেন অনেক কিছুই হয়নি। তবে আমরা আশা করি যে বৈঠকের পরে একটি সফল বৈঠক হবে, এ ব্যাপারে আমি নিঃসন্দেহ। কারণ আমি যতটুকু ভেতরে খোঁজ খবর করছি, হয়তো নির্বাচন এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে চলে আসার একটি সম্ভাবনার কথা আমরা শুনতে পাচ্ছি। উভয় পক্ষই হয়তো ইন্টারনালি এটাতে এগ্রিড হবেন। তো ফেব্রুয়ারি পর্যন্ত হলেও ধরেন প্রায় ৮ মাসের মতো এখনো সময় আছে হাতে, বা ৭ মাস যদি সময় থাকে। এই ৭ মাসে ডক্টর ইউনূস এসে কি করণীয় আপনি কি মনে করেন? মানে ডক্টর ইউনূসের মানে প্রধান কাজগুলো কি হওয়া উচিত? ওকে, এইটার আগে আমি শুধু আপনাকে একটা জিনিস একটু বলে নিই, যে আমার আশা আছে এবং থাকবে। ঠিক আছে, বিএনপির এক নেতা উনি ফ্লাই করে লন্ডনে গেছেন, বাট আমরা মোটামুটি আপনার সাথে এটা নিয়ে আমার কথা হয়েছে, যে আমরা মোটামুটি এতটুকু বিশ্বাস রাখি যে তিনি সেই মিটিংয়ে জয়েন করবেন না। সেটা 1-to-1 প্রফেসর ইউনূস এবং জনাব তারেক রহমানের মধ্যেই হবে। বাট সে যাতে বিষ ঢালার সুযোগ না পায়, ভারতের যে বিষ তার গলায় জমে আছে যেটা সে যাতে উগলাই দেওয়ার সুযোগ না পায়, সেটা নিশ্চিত করতে হবে বিএনপি। কারণ একটা জিনিস দেখেন, প্রফেসর ইউনূসের সাথে কথা, তারেক রহমান কি যোগ্য নেতা না? উনি একা কথা বলতে পারেন না? উনি অবশ্যই সেইটুকু যোগ্যতা তার আছে, অবশ্যই। তো সেই জায়গাটা অবশ্যই যেতে হয়। এখন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি সেটা এপ্রিলেও হয় বা ফেব্রুয়ারিতে হয়, সেক্ষেত্রে কিন্তু সংস্কার যেটা আছে সেটা চালায় যেতে হবে। এবং সংস্কার যেটা হবে, সব ধরনের সবকিছু হয়তো করা সম্ভব হবে না, তবে সিস্টেমটা, আওয়ামী লীগ ব্যক্তি অন্য কিছু না, আমাদেরকে সিস্টেমটা চেঞ্জ করার জন্য যেই ইম্পর্টেন্ট সংস্কারগুলো সেদিকে তাকাতে হবে। এক্ষেত্রে আমি 3টা সংস্কারের কথা অবশ্যই বলতে পারি। একটা হচ্ছে সংবিধান সংস্কার। সেই জায়গাটাতে প্রফেসর আলী রিয়াজের উপর আমার অবশ্যই যথেষ্ট পরিমাণে বিশ্বাস আছে, উনি সেইটুকু সংস্কার আনতে পারবেন যেটা দরকার। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে বাহিনী বা সশস্ত্র বাহিনী সংস্কার, সেটা কিন্তু অনেকে বলেন অনেক বড় জিনিস, এটা কিন্তু খুব সিম্পল একটা জিনিস। আপনি নিজেই দেখেন যে প্রতিবার যখন সরকার পরিবর্তন হয়, নতুন সরকার এসে কিন্তু সেনাবাহিনীর যে মানে টপ এশলান যারা আছে, লিডারশিপ আছে, সেখানে চেঞ্জ আনে, অন্য জায়গায় পাঠায় দেয়, কাউকে বাড়িতে পাঠায় দেয়। সেটা দোষ থাকুক কি না থাকুক, নিয়ম হচ্ছে যে তোমাদেরকে আগে সরকার বসাচ্ছে, তোমরা সেই হিসাবেই করছো, এই চেঞ্জটুকু দরকার। আমি ব্যক্তির জায়গায় শুধু বলতেছি না, সেনাবাহিনীর ভূমিকা, যেমন মাহমুদ ভাই কিছুদিন আগে একটা সেমিনারে অংশ নিয়েছিলেন, যে সেনাবাহিনী যেমন রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, রাজনীতিবিদরাও যাতে সেনাবাহিনীর উপরে অযাচিত হস্তক্ষেপ না করেন, সেই জায়গাটুকুর জন্য সেনাবাহিনীর যে সংস্কার দরকার সেটা করা দরকার। সেক্ষেত্রে আমি বলি কি, 3 সিম্পল, মানে আমূল সংস্কার ঠিক আছে রাজনীতিবিদরা করতে পারবেন, এটা কোনো রাজনৈতিক জিনিস না যে তারা খুব প্রবলেম ফেস করবেন। বাট প্রাথমিকভাবে যেই ইমিডিয়েট বা শর্ট টার্ম, সেটা হচ্ছে কি, আপনাকে 15 জনকে দেশে পাঠিয়ে দিতে, আপনি চাইলে আমি নাম বলে দিতে পারি কারে কারে মানে চাকরি থেকে পাঠিয়ে দিতে হবে।
নাম বলে দিতে পারি, এতদিন নাম নেই নাই, এতদিন রিটায়ার্ড অফিসারদের নিয়ে কথা বলছি। ভাই রিটায়ার্ড অফিসারদের তো আর্মি সেনাবাহিনীর লিডারশিপই এখন তাদেরকে পিষতেছে, তাদেরকে এই মেজর হাইকে তাদেরকে পিষতেছে। তো সেই 15 জনকে বাড়ি পাঠিয়ে দাও ইমিডিয়েটলি, প্রফেসর ইউনূস সেটা করতে পারেন এবং আমার বিশ্বাস আছে করবেন। দেন 1 মাসের মধ্যে উনি করবেন কি, স্বাভাবিক অকালীন অবসরে পাঠিয়ে দিবেন বাকি 15 জনের মতন, এবং তারপরে যদি আরো 20 বা 25 জন থাকে তাদেরকে কম বিপজ্জনক, তাদেরকে বিভিন্ন কমান্ড থেকে সরে বিভিন্ন পোস্টিং এ নিবেন। সেই জিনিসগুলো করতে পারেন। আর 3 নাম্বার জিনিস যেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আচরণ বিধিতে সংস্কার। এখন দেখেন এই 3টা জিনিস কিন্তু কোর, মানে কি পানি তো উপর থেকে নিচের দিকে পড়ে। এখন আপনি যদি ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাইজ করেন তাহলে হবে কি, ধরেন আপনি বলবেন শিক্ষা সংস্কার, আপনি বলবেন সমাজ সংস্কার, আপনি বলবেন যে এই আমদানি রপ্তানি নীতি বাণিজ্য সংস্কার, এরা সাইজ হয়ে গেলে, সরকারি কর্মকর্তার সাইজ হয়ে গেলে বাকি সবকিছুর সংস্কার কিন্তু আপনি চলবে। তেমনি ভাবে আপনি যদি সেনাবাহিনীর সংস্কারটা করেন, দেখেন এই 75 থেকে শুরু করে আজকে 2025 এই পর্যন্ত যতগুলা বাংলাদেশে ঘটনা হয়েছে সেখানে কিন্তু, বা দুর্ঘটনা বলেন, সেখানে কিন্তু সেনাবাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারতো এবং অনেক দুর্ঘটনা ঠেকাতে পারত। সেনাবাহিনী 75-এ পরিবর্তন আনছে, পজিটিভ একটা জিনিস। সেনাবাহিনী তারপরে আর পারে নাই, এরশাদ, তারপরে আপনার বলেন 91, 96, 2007, 2009, 2014, প্রতিটা ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী যদি সঠিক তার রোলটা জানতো তাহলে কিন্তু সঠিক পরিবর্তন আনতে পারতো। তার মানে তার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি যদি সেনাবাহিনীকে ঠিক জায়গায় লাইনে রাখতে পারেন, আমরা অনেক দুর্ঘটনা ঠেকাতে পারবো, প্লাস জনগণের আকাঙ্ক্ষার যে জায়গা সেটা আমরা প্রতিফলন দেখতে পাবো। এবং 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 সুমন ভাই, আমি যদি বলি যে ধরেন আপনি যেটা বলছিলেন যে আমরা কিন্তু ধরেন সেনাবাহিনীকে জনগণের যে শ্রদ্ধার জায়গাটা ছিল সেনাবাহিনীর, অন্তত ধরেন 1/11 এর আগ পর্যন্ত যে যে রেসপেক্টের যে জায়গাটা ছিল ওই জায়গাটা আমরা ফেরত নেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমরা এই পরিবর্তনের পরে দেখলাম যে কেউ ধরেন এটাকে মানে এই পরিবর্তনে সেনাবাহিনীর যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের ভূমিকা হচ্ছে অনেকে বাধ্য হয়ে, কারণ ওনার মিড লেভেল জুনিয়র লেভেল কন্ট্রোলের বাইরে চলে গেছিল। ভাই আমি এখন রাগঢাক করে বলবো না, ওনারা বাধ্য হয়ে করছেন, এটা ভেরি সিম্পল জিনিস, ওনারা নিজে থেকে করেন নাই। ওনারা তার আগে আপনি 22 তারিখ থেকে 5 তারিখ সকাল পর্যন্ত ওনাদের যদি ভূমিকা দেখেন, ওনারা একান্ত বাধ্য হয়ে এই জায়গাটাতে আসছেন। কিন্তু ওনারা ধরেন একটা দ্বৈত শাসন চালাচ্ছিলেন, মানে ডক্টর ইউনূসের সাথে একটা দ্বৈত শাসন, যে আমরাও মানে ক্ষমতা 2 ভাগ করে ফেলতে চাচ্ছিলেন তারা। এবং আপনি যদি দেখেন যে সরকার গুম খুনের সঙ্গে যুক্ত যাদের ব্যাপারে অভিযোগ এনেছে সবাইকে কিন্তু দেশের বাইরে পার করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের অপরাধী চক্রকে কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় দেশের বাইরে যেতে সহায়তা করা হয়েছে। তো আমি মনে করি আপনি যদি বলছিলেন যে ডক্টর ইউনূস তারেক রহমানের এই বৈঠক, সফল বৈঠকের পরে আমরা আশা করি যে ডক্টর ইউনূস আরো এম্পাওয়ার্ড হবেন। তিনি এসে, অর্থাৎ প্রধান একটি দল যদি ওনার সমর্থনে থাকে সম্পূর্ণ, তাহলে এই সেনাবাহিনীর ভেতর থেকে দুষ্কৃতিকারী যারা হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য এখনো স্বপ্ন দেখছে তারা সরবে। অন্তত 15-20 জন সচিব, 42 জন সচিব এখনো বসে আছে আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। এখানে ধরেন এটা ভাই, এটা পৃথিবীর জুড়ে সিস্টেম যে সরকার পরিবর্তন হয়, অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি, সকল আমূল পরিবর্তন হয়। ওই সরকার তার মতো করে সাজে, যেটি ডক্টর ইউনূস করেন নাই। আর আরেকটি বড় বিষয় যেটা মানে প্রশাসন এবং সেনাবাহিনীর পাশাপাশি উপদেষ্টা পরিষদে কি আপনি কোনো পরিবর্তন মনে করেন না আনা উচিত? আগামী যে 7-8 মাস সময় আছে, এই 7-8 মাস সময় কি এই উপদেষ্টা পরিষদ এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে বাংলাদেশে? সাথে ওনাদের আমরা ইনভলভমেন্ট পাই। তারপর ধরেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর, উনি অনেক ভালো কাজ করতেছেন। দেন নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিল, উনিও ভালো কাজ করতেছেন। বাট কিছু কিছু জায়গায় ওনাদের ইনভলভমেন্টটা আরো একটু আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আপনি বোধহয় আপনার একটা প্রোগ্রামে আনছিলেন, সেটা হচ্ছে কি, ধরেন এই যে ইউপিডিএফ নামে একটা সংগঠন, পাহাড়ি সংগঠনের সাথে তারা এইটার জন্য উপদেষ্টাদের দায়ী করবেন, এটার জন্য ভারতের দালাল, ভারত প্রেমী তাকে বলবো না, ভারত এবং ডিজিএফ এর পেইড এজেন্ট জনাব মুনির হায়দার
সরকারের যদি সব থেকে বড় ভুল হয়ে থাকে সেটা আসিফ নজরুল না, সেটা অন্য কেউ না। সরকারের সব থেকে বড় ভুল সেটা হচ্ছে এই মনির হায়দারকে এই এমন একটা জায়গায় ঐক্যমত্য কমিশনে বসানো। এবং সরি, বিফোর আই ফরগেট, সব থেকে বেশি পুড়তেছে দিল টাকার জানেন, এই যে আলোচনা হইতেছে মনির হায়দারের, সে যে ওই টাকা কামানোর বিভিন্ন জায়গায় ঐক্যমত্যের নাম করে যে ব্যবসার ফাঁদ ছিল, সেই জায়গাটা তার নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, লেট মি কাম ব্যাক। তো ধরেন এই যে ইউপিডিএফ এর সাথে আলোচনা করলো ঐক্যমত্য কমিশন, ইউপিডিএফ তো ভাই একটা সন্ত্রাসী সংগঠন, তাদের তো পলিটিক্যাল উইং নাই। তো এইটুকু বুদ্ধিও যাদের নাই, তারা কিন্তু এই ইম্পর্টেন্ট জায়গাগুলোতে কাজ করতেছে। দেন সাজেক আর আশপাশের পাহাড়ি এলাকা থেকে 2 মাস আগে ভারত শুরু করলো, 60 জনকে পুশিং করলো। এখন তাদেরকে বলে দেওয়া হলো, আমাদের সরকার উপদেষ্টা তারা বললেন ঠিক আছে এদেরকে কোথায় পাঠাবা? ওকে, এদের মধ্যে 2 জন আছে খুলনার খালিশপুরের, তাদের খালিশপুরে নিয়ে খালাস করে দাও। আরে ভাই, এই 60 জনকে তো মোদির রাজ্য, সেখান থেকে নিয়ে এত পথ ঘুরাই, কলকাতা থেকে পুশ ইন করে নাই। তাদেরকে এই সাজেক এত 7 সিস্টার ঘুরায় তাদেরকে পুশ ইন করছে কেন? তাদের কি ভেরিফিকেশন করা হয়েছিল তারা কি সত্যি সত্যি কিনা, তারা বাংলাদেশি বা অন্য কিছু কিনা, তারা কোনো গন্ডগোলের জন্য পুশ ইন করানো হয়েছে কিনা? তাদেরকে আপনি জেনে অবাক হবেন, সেই 60 জনকে খুলনায় জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে বাসে করে নিয়ে গিয়ে, বিজিবি ছেড়ে দিচ্ছে বাসে করে নিয়ে গিয়ে, তারপর তাদের কোনো ট্র্যাক নাই তারা কোথায় আছে কি। তো এই ধরনের ঘটনা যারা ঘটান, এবং একই সাথে ধরেন শেখ হাসিনা বা ভারতের যে দাবি ইনক্লুসিভ ইলেকশন বা অন্যান্য কিছুর পক্ষে কাজ করেন, বা বলেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, তাদেরকে বাদ দিতে হবে। কাজ মানে যারা কথায় পরিষ্কার, চিন্তায় পরিষ্কার, এবং সেটা পরিষ্কারভাবে তারা কাজে করেন, এই ধরনের কিছু লোককে ইমিডিয়েটলি আনতে হবে, যারা মনে করবেন না এটা আমার 6 মাসের একটা প্রজেক্ট, এর মধ্যে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করব, তাদের দ্বারাই সেটা সম্ভব হবে ইনশাল্লাহ। এবং আপনি যদি বলছিলেন যে সংবিধান সংশোধন যে কমিটি, ঐক্যমত্যের কমিটির যে আলী রিয়াজের উপর আপনার আস্থা আছে, আমার আপনার বিশ্বাস আছে, আমার কিন্তু কোনো আস্থা নাই। মানে বিশ্বাস আস্থা ভিন্ন ভিন্ন জিনিস, এবং গত 10 মাসে তাদের যে কপচি আমি দেখতেছি, আলটিমেট ফলাফল শূন্য হবে। এখন ডক্টর ইউনূস ফিরে এসে যদি কিছু করতে পারেন ভালো, এবং আমি তো মনে করি যে এখানে ফারুকের মতো একটা গাঁজাখোর সে একটা উপদেষ্টা হয়ে বসে আছে, এত আপত্তির পরেও তার ব্যাপারে কোনো নড়নচড়ন নাই। যারা বসাইছে হ্যাঁ, তারা তো কোনোদিন তাকে, এটা তো শক্ত খুঁটির জোর, শক্ত খুঁটির জোর। ওই যে ধরেন ওয়াকা সাহেব তার সিনেমা দেখে ভালো লাগছে, তার মনে হচ্ছে এর উপদেষ্টা যেমন আমার পরিমণিরে ভালো লাগলো, আমি পরিমণির উপদেষ্টা বানাই দিব, তাই তো? হ্যাঁ, দিলাম আমার মন চাইছে, আমার ক্ষমতা আছে, আমি ডাবল রোল প্লে করতেছি, আমার বিশাল ক্ষমতা। তারপরে আপনি যদি দেখেন যে ডক্টর খলিল নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পরে, আমি কয়েকদিন আগে অনলাইনে বিভিন্ন জায়গায় দেখছিলাম যে তার যে পাসপোর্ট রিনিউ তিনি করেছেন, বাংলাদেশের পাসপোর্ট গত নভেম্বরে, সে পাসপোর্টের ফর্ম কিন্তু পাবলিকলি চলে আসছে, যেটা হচ্ছে অতি গোপনীয় ব্যক্তিগত দলিল। এই পাসপোর্টের এই জায়গাটা কে নিয়ন্ত্রণ করে? সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে না। তো ডক্টর খলিল, যিনি উপদেষ্টা কাম নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে আছেন, তার পাসপোর্টের ফর্ম কে ছাড়লো? কার এত মানে কুরকুর করতেছে যে ডক্টর খলিলকে সরাইতেই হবে? কি মনে করেন, একটু সংক্ষেপে এই বিষয়টা একটু টাচ করবেন আপনি? জি। প্রথম জিনিস, টেকনিক্যালি মানে অফিসিয়ালি পাসপোর্টের জিনিসটা পাসপোর্ট অধিদপ্তর তারা নিয়ন্ত্রণ করে, বাট আমরা জানি যে পাসপোর্ট অধিদপ্তরের লিডারশিপ বা সেটা কার্যক্রম সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়। এটা হচ্ছে প্রথম জিনিস। এখন সেনাবাহিনী অনেক বড় জিনিস ভাই, আমি সেনাবাহিনীর মধ্যে আসবো না। আমি এটা পরিষ্কারভাবে আপনিও বুঝেন, দেশের জনগণও কিন্তু বুঝে, যে এই ধরনের ঠাকুরমার ঝুলি থেকে কিছু গল্প বের করে আনাবার জন্য ঠাকুরমার ঝুলিটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের গোয়েন্দারা, অথবা গোয়েন্দাদের অতিরিক্ত তাদেরও আবার উপরে যে আছে, তারা করে কি টাইম টু টাইম কাউকে তাদের কাছে যদি বিপজ্জনক মনে হয়, অপছন্দ মনে হয়, আরে ভাই এই লোকটা তো অনেক সুন্দর করে কাজ করে, সুন্দর করে কথা বলে, আমাদের মতন ভ্যাবলা না, আমাদের মতন কথা বলতে গিয়ে 10 বার আটকায় যায়, ভুল কথা বলে ফেলে, অমন লোক না, এর সরাই দিতে হবে, ভালো জিনিস রাখা যাবে না, সেই ধরনের যেই লোকরা। এটা ঠিক, গোয়েন্দারা ছাড়া এখন গোয়েন্দারা কাদের কাছে দেয় এই সমস্ত জিনিসগুলা? ওই ছুটকা 2 টাকা সাংবাদিক, যারা ওই টাকা খায়
আর এই ধরনের জিনিস ছাড়ে বাজারে, ঠিক আছে আমি ডক্টর খলিলের ব্যাপারে আসবো, বাট তাদেরকে কাজে লাগাই এই ধরনের তথ্যগুলা, আপনি নিশ্চিত থাকেন এই জিনিসগুলা তাদের থ্রুতে আসে। আমি সরাসরি ডিজিএফআই এর কথা বলবো না, বিকজ ডিজিএফআই অ্যাকচুয়ালি এখন একটু ভয় আছে। জেনারেল জাহাঙ্গীর সে কিন্তু মানে মোটামুটি একটা ধারণা, আমার সাথে কথা হওয়ার পর সে একটা ধারণা দিচ্ছে যে স্যার আমরা এই ধরনের কোনো কিছু, আমাদের নামে যে পরিমাণে ব্র্যান্ডিং বা দুর্নামের কথা আসছে, এই অবস্থায় ডিজিএফআই তো এই ধরনের জিনিসের চিন্তাও করতে পারে না। এর বাদে কিন্তু আরো গোয়েন্দা সংস্থা আছে যাদের এটা কাজ না। সেনা গোয়েন্দা সংস্থা বা মিলিটারি ইন্টেলিজেন্স ডাইরেক্টরেট, তাদের কাজ না দেশের রাজনৈতিক বা অন্যান্য কিছুতে হস্তক্ষেপ করা। বাট আমরা আনফর্চুনেটলি দেখতেছি অনেক ঘুটপাকানোর ক্ষেত্রে তারা অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে আস্থা অর্জন করে ফেলছে যে তারা ঘুট পাকাইতে পারে। লোকের চরিত্র, ধরেন আজকে এইটা কথা বলার পরে আপনি নিশ্চিত থাকেন আগামীকাল পরশুর মধ্যে ওই সমস্ত ছুটকা সাংবাদিক দিয়ে আমি কত পাপি, সুমন কত পাপি, সুমন কত খারাপ, সুমন আওয়ামী লীগ পিটাইছে, এই সমস্ত জিনিসপত্র বাজারে আসবে, অসুবিধা নেই, আসুক। আলহামদুলিল্লাহ ধরেন এই পর্যন্ত যা কিছু হয়েছে, হাসিনা 2009 সালে হাসিনার ডিজিএফ এর আন্ডারে গুম ছিলাম, দেন তারপরে খুনি জিয়াউল হাসান আমার পিছনে রাখছিল, সেই অবস্থায় বেঁচে আছি তো শুধুমাত্র এক মানে আল্লাহ বাদে অবশ্যই কর্নেল শহীদউদ্দিন খান, উনি সে সময় পাশে দাঁড়াইছিলেন, সেই জন্য আমি বেঁচে জীবিত সহ পরিবার আসতে পারছি। এখন এখানে আসি ডক্টর খলিল, ওনার যেই জিনিসটা আছে, ওনার কিছু সমস্যা আছে আমি বলবো, প্রফেসর ইউনূসেরও সেই সমস্যা আছে। সেটা কি, ওনাদের আপনি যেটা বলতেছিলেন ওনাদের কাজ কি ছিল, প্রধান উপদেষ্টার আন্ডারে ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, পরিষ্কার, এর বাদে এখানে কোনো ইফ অ্যান্ড বাট নাই। বাট প্রধান উপদেষ্টার এখন সোর্সটা উনি ইনফরমেশন কোথা থেকে নেন আপনারা জানলে আশ্চর্য হবেন। উনি শুধুমাত্র ইনফরমেশন নিচ্ছেন এবং পাচ্ছেন এসবি বা স্পেশাল ব্রাঞ্চের, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাছ থেকে, যাদের লয়্যালটি আনুগত্য যেটা আপনি বলেন তার ব্যাপারে আমাদের অনেক সন্দেহ আছে, বাট সেখান থেকে পাচ্ছেন। সেটা কিন্তু পিউরিফাইড কোনো ইন্টেলিজেন্স না, গোয়েন্দা তথ্য না। ডিজিএফআই, এনএসআই কে উনি বাধ্য করেন না, এটা প্রফেসর ইউনূসের ঘাড়ে আমি দিব যে তোমরা আমার অধীনে সরাসরি তোমরা আমাকে গোয়েন্দা পর্যালোচনা, গোয়েন্দা তথ্য এবং ডেইলি যে ব্রিফিং সেটা আমাকে করবা, তারপরে আমি যদি বলি অন্য কাউকে করবা। বাট সেই জিনিসটা হচ্ছে না। একইভাবে ডক্টর খলিল উনি নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে এই যে সংস্থাগুলো বললাম, সেই সংস্থা পাশে অন্যান্য আরো অনেক জিনিস আছে নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট, তারা কিন্তু ওনার কাছে রিপোর্ট করবার কথা চ্যানেলে। পিএসও এফডি জেনারেল কামরুল কেন উনি করিডোর বিষয়ে ডক্টর খলিলের সাথে কথা বলেন, সেটাতে অনেকে গোস্বা হয়ে মন খারাপ করে ফেলছে, যে চোখ মানে ভাত খাওয়া বন্ধ করে দিছে, যে আরে কেন সরাসরি কামরুলের সাথে, আমরা বাহিনী প্রধান হয়ে কি করলাম। নো, বাহিনী প্রধান তো একটা সেকেন্ড লেফটেন্যান্টও জানে যে এরশাদের আমল থেকে যখন আর্ম ফোর্সেস ডিভিশন বা এএফডি ক্রিয়েট হলো, সেটা হচ্ছে দেশের সরকার প্রধানের আন্ডারের একটা অর্গান, যেটা সরাসরি সেনাবাহিনী এবং সরকার প্রধান, আপনি প্রধানমন্ত্রী বলেন, প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম, তাদের মধ্যে যাতে সরাসরি তাদেরকে এঙ্গেজ না হইতে হয়, মাঝখানে একটা ব্রিজ হিসেবে তারা কাজ করে। তো যে কোনো বাহিনী সংক্রান্ত ব্যাপারে অর্থাৎ সুমন ভাই, আমি যদি আর একটু সহজ করে বলি, যে ধরেন সেনা প্রধানের কাছে যদি কোনো ফাইল পাঠাতে হয় প্রাইম মিনিস্টারের, বা সেনা প্রধান যদি কোনো ফাইল প্রাইম মিনিস্টারকে পাঠাতে হন, ওটা সরাসরি বাহক দিয়ে প্রাইম মিনিস্টার অফিসে যাবে না, সেটা এএফডি তে যাবে। এএফডি সেটা রিকমেন্ড করে বা যেটা করে তার অফিসিয়াল প্রসেস